আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করে দিন। 7 দিনের মধ্যে বিচার সম্পন্ন, ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের, বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর জানিয়ে দিব শিশুর রামিসা হত্যা, ফরেনসিক প্রতিবেদনের উঠে এলো গা শিউরে ওঠা তথ্য। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিশু রামিস আক্তারকে হত্যার আগে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল বলে নিশ্চিত করেছে ফরেনসিক ও ডিএনএ প্রোফাইলিং প্রতিবেদন। ডিএনএ পরীক্ষার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে পুলিশ নিশ্চিত করেছে যে মূল অভিযুক্ত সোহেল রানাই রামিসাকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে। পাকিস্তানের সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত 24। 11 নারীকে ধর্ষণের পর হত্যা, এক যুগেও কার্যকর হয়নি রসু খাঁর ফাঁসি। রামিসার দর্শক খুনির কি ফাঁসি হবে? সবশেষে জানিয়ে দিব অনুমতি ছাড়া হজের চেষ্টা, সৌদিতে বাংলাদেশি সহ আটক 13। হজের নির্ধারিত নিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে 12 জন প্রবাসী এবং একজন সৌদি নাগরিককে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। পৃথক 3টি অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে দেশটির হজ নিরাপত্তা বাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত এবং জানিয়ে দেবেন কোথা থেকে দেখছেন এবং শুনছেন। 7 দিনের মধ্যে বিচার সম্পন্ন, ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের, বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আগামী 7 দিনের মধ্যে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যা যা করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে। রোববার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি আজ বলেন, আদালতে অভিযোগপত্র চার্জশিট দাখিল করা হয়েছে। বিশেষ করে এই আদালতে 5 থেকে 7 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করা হবে বলে আশা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যার আসামিকে 7 ঘন্টার ভেতর গ্রেপ্তার সম্ভব হয়েছে। আমরা খুব দ্রুততার সাথে ডিএনএ টেস্ট করিয়েছি। পোস্টমর্টেম সহ সব রিপোর্ট একত্র করে গতকাল রাতের মধ্যে চার্জশিট তৈরি হয়েছে। আশা করছি বিচারও দ্রুততম সময়ের মধ্যে হবে। প্রয়োজনে বিশেষ আদালতের ছুটি বাতিলের সিদ্ধান্ত হতে পারে। এদিকে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে রোববার আদালতে হাজির করা হয়েছে। এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ডিএনএ পরীক্ষার প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করে। সংশ্লিষ্টরা জানিয়েছে, ডিএনএ ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, ডিএনএ প্রতিবেদনের তথ্য আদালতের আসামিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে। মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে 8 বছর বয়সী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। পরে 20 মে নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শিশুর রামিসা হত্যা, ফরেনসিক প্রতিবেদনের উঠে এলো গা শিউরে ওঠা তথ্য। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিশু রামিস আক্তারকে হত্যার আগে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল বলে নিশ্চিত করেছে ফরেনসিক ও ডিএনএ প্রোফাইলিং প্রতিবেদন। ডিএনএ পরীক্ষার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে পুলিশ নিশ্চিত করেছে যে মূল অভিযুক্ত সোহেল রানাই রামিসাকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে। গত শনিবার সিআইডির ফরেনসিক ইউনিট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মামলার তদন্ত কর্মকর্তাদের কাছে এই ময়না তদন্ত ও ডিএনএ পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করেছে। সংশ্লিষ্ট তদন্ত উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, সরকারের বিশেষ নির্দেশনা অনুযায়ী রোববার বিকেলের মধ্যে আদালতের এই মামলার চূড়ান্ত অভিযোগপত্র জমা দেওয়ার জোর প্রস্তুতি চলছে। খসড়া তৈরি শেষে বর্তমানে সিডিএমএস সফটওয়্যারের ডেটা এন্ট্রি করা সহ কিছু কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করেছে পুলিশ। এই দ্রুততম সময়ে দাখিল হতে যাওয়া চার্জশিটে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়েছে। এর আগে বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের খাস কামরায় ফৌজদারি কার্যবিধির 164 ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সোহেল রানা।
পাকিস্তানের সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস নামের একটি শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং আরও ৮২ জন আহত হয়েছে। সংবাদ মাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী রোববার সকালে কুয়েটার চামান ফটকের কাছে হামলা ঘটে। পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বহনকারী ট্রেনটি ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে কোয়েটা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৫ দিকে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের ফলে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয় এবং দুটি বগিতে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের কয়েকটি যানবাহনও। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে ৫৭ জনকে একটি সামরিক হাসপাতালে এবং ২৫ জনকে কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ৭০ কেজির বেশি বিস্ফোরক ভর্তি একটি আত্মঘাতী গাড়ি বোমা ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস ও পাকিস্তান রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে জানায়, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেল স্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টার কিছু পর চামান ফাটকের কাছে ট্রেনটি লক্ষ্য করে হামলা চালানো হয়। ১১ নারীকে ধর্ষণের পর হত্যা, এক যুগেও কার্যকর হয়নি রসুখার ফাঁসি। রামিসার দর্শক খুনির কি ফাঁসি হবে? রাজধানীর মিরপুরের ৭ বছর বয়সী শিশু রামিস আক্তারকে ধর্ষণ ও হত্যার নিম্ন ঘটনায় ক্ষোভে ফুঁসে সাধারণ মানুষ। দ্রুততম সময়ের মধ্যেই জঘন্য অপরাধের বিচারের দাবিতে রাজধানী জুড়ে চলছে নানা প্রতিবাদী কর্মসূচি ও বিক্ষোভ। এর মধ্যেই ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করে দ্রুততম সময়ে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এই সদিচ্ছার পরও সাধারণ মানুষের মনে কাটছে না শঙ্কা। বিগত ২ দশকের ইতিহাস পর্যালোচনা করে অনেকে রামিসা হত্যার দ্রুত বিচার প্রাপ্তি নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। কারণ দেশে বহু আলোচিত ও স্পর্শকাতর অপরাধের বিচারিক প্রক্রিয়া বছরের পর বছর ঝুলে আছে। এমনকি চূড়ান্ত সাজা কার্যকর হতেও কেটে যাচ্ছে যুগের পর যুগ। এমনই একটি বহুল আলোচিত চাঞ্চল্যকর নাম চাঁদপুরের সিরিয়াল কিলার রসুকা। মিরপুরের সাম্প্রতিক ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সংবাদ মাধ্যম রসুকার অপরাধের খতিয়ান ও বিচারহীনতার দীর্ঘসূত্রতা আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে। অভিযোগ রয়েছে, রসুকা একাই ১১ জন নারীকে ধর্ষণের পর পৈশাচিক কায়দায় হত্যা করেছিল। আজ থেকে প্রায় ১১ বছর ২০১৫ সালে একটি মামলার নিম্ন আদালতে তার মৃত্যুদণ্ড রায় হয়। এরপর দীর্ঘ ৯ বছর পেরিয়ে ২০২৪ সালে আদালতেও সেই ফাঁসির আদেশ বহাল রাখা হয়। হাইকোর্টে তাদের রায়ের পর্যবেক্ষণ রসুকাকে একজন চরম নৃশংস সিরিয়াল কিলার হিসেবে আখ্যায়িত করেন। আদালত স্পষ্ট করে জানান, এই অপরাধী কোনো ধরনের আইনি অনুকম্পা পাওয়ার যোগ্য নন এবং সর্বোচ্চ শাস্তি তার একমাত্র প্রাপ্য। অথচ হাইকোর্টের এই যুগান্তকারী রায়ের পর আরও প্রায় ২ বছর পার হয়ে গেলেও এখনও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়নি। ফলে থমকে আছে আইনি প্রক্রিয়া। কার্যকর করা সম্ভব হয়নি তার মৃত্যুদণ্ড। অনুমতি ছাড়া হজের চেষ্টা, সৌদিতে বাংলাদেশি সহ আটক ১৩। হজের নির্ধারিত নিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে ১২ জন প্রবাসী এবং একজন সৌদি নাগরিককে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। পৃথক ৩টি অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে দেশটির হজ নিরাপত্তা বাহিনী। প্রথম অভিযানে মক্কার দুর্গম পাহাড়ি এলাকা ও উপত্যকা ব্যবহার করে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ৫ তুর্কি নাগরিককে আটক করা হয়। তাদের কাছে হজ পালনের কোনো বৈধ অনুমতিপত্র ছিল না বলে জানানো হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। দ্বিতীয়ত অভিযানে মক্কার নিরাপত্তা টহল দল ভারত ও বাংলাদেশের ৪ জন প্রবাসীকে আটক করে। অভিযোগ অনুযায়ী তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া হজ বিজ্ঞাপন প্রচার করে প্রচারণা চালিয়ে আসছিলেন। অভিযানে জাল কার্ড, ভুয়া নথিপত্র এবং প্রচারণার কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। তৃতীয় অভিযানে অবৈধভাবে ৩ আফগান নাগরিককে মক্কায় প্রবেশ করানোর চেষ্টার সময় এক সৌদি নাগরিককে আটক করা হয়। আটক আফগান নাগরিকদের কাছেও হজের বৈধ অনুমতি ছিল না বলে জানায় কর্তৃপক্ষ। সৌদি নিরাপত্তা বাহিনী হজের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে বলছে, হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করতে হবে। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। এছাড়া যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে মক্কা মদিনা রিয়াদ পূর্বাঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।